নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে আর নিজের বন্ধুদের মাঝখানেও শেয়ার করো। তোমাদের সাথেও যদি এমনি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারে। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তাদের উপরও ভিডিও আনবো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আজকে তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছে সেটা কোনো কাহিনী নয়, সেটা হচ্ছে সত্য ও বাস্তব ঘটনা। আজ থেকে 4 বছর আগে সিমলা একটা ছোট্ট আদিবাসী গ্রামে হাসপাতালে পোস্টিং হয়েছিল মে মাসে। ছোটোখাটো সরকারি হাসপাতালই ছিল। সরকার থেকে আমার থাকার ব্যবস্থাও যেখানে করা হয়েছিল সেটা হাসপাতাল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ছিল। বেশিরভাগ সময় হাসপাতাল থেকে বাড়ি নিজের গাড়িতেই যাতায়াত করতাম, আর খুব কম হয়তো গ্রামের বাসে উঠতাম। তাও গ্রামের বাস চালক ও কন্ডাক্টরও আমাকে ভালোভাবেই চিনত। একদিন হঠাৎ করে আমার গাড়ি খারাপ হয়ে গেছিল। সেদিনও হাসপাতালে বাসে যাওয়া ঠিক মনে হলো। বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মেন রাস্তায় চলে গেলাম, যেখান থেকে বাস পাবো। রাস্তায় গিয়ে দাঁড়াতে বাসও চলে আসে। হাসি মুখে বাসে উঠে গেলাম। ততক্ষণে বাসও ছেড়ে দেয়। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই বাস কন্ডাক্টরকে টাকা বের করে দিলাম। কন্ডাক্টর রোজকার মতো হাসি মুখে বলল, কি ডাক্তারবাবু, আপনার কাছ থেকে আজ পর্যন্ত কোনোদিনও টাকা নিয়েছি যে আজকে নেব? আমি সিটে গিয়ে বসলাম আর বললাম, সেসব তো ঠিক আছে, আজ তোমার বাস এত খালি কেন? তোমার যাত্রী কোথায় আজকে? আজকে কোনো যাত্রী তুলছি না, আজকে এই বাস শহরে নিয়ে যাচ্ছি ঠিক করানোর জন্য। রাস্তায় কোনো যাত্রীও দাঁড়িয়ে থাকলেও বাস দাঁড়াবে না। এই না না, এমনি করো না, লোকেদের অনেক অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি বলছেন বলেই 2-3 জন লোকেদের তুলেই নেব। এই বলে বাস কিছু দূর যাওয়ার পরই বাসের ড্রাইভার একটা মেয়েকে দেখতে পায়। ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। বাস দাঁড়াতেই মেয়েটা আমার পাশে এসে বসে। বসার সময় মেয়েটার হাতে আমার হাত একটু স্পর্শ হয়ে যায়। মেয়েটার হাত পুরো বরফের মতো ঠান্ডা। তার মুখের দিকেই অনেকক্ষণ তাকিয়েছিলাম। সে চোখের পাতাও একবারও ফেলেনি। সে একভাবে একই দিকে তাকিয়েছিল। তাকে দেখে অতিরিক্ত ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে কোনো মৃত মহিলা আমার পাশে এসে বসে আছে। আমি সেই মহিলার দিকে আর তাকাইনি, বাসের বাইরে তাকিয়ে রয়েছিলাম। ঠিক তখনই কন্ডাক্টর মেয়েটার কাছে এসে টিকিট চাইছিল। হঠাৎ করে বাস কন্ডাক্টরই চিৎকার করে উঠল। ভেতরের দিকে তাকিয়ে যা দেখলাম তা মাথা ঘুরে যাওয়া ও অতিরিক্ত ভয় পেয়ে যাওয়ার মতো। সেই মেয়েটা সিট থেকে অদৃশ্য হয়ে যায়, আর তার বদলে বাস কন্ডাক্টরের গলা কাটা মাথা সিটের উপর রাখা ছিল। বাস ড্রাইভারও বাস থামিয়ে দেখতে পেয়ে থরথর করে কাঁপছিল। আমি পুলিশকে ফোন করে হাসপাতালে চলে যাই। হাসপাতালে গিয়ে নিজের ঘরে গিয়ে বসলাম। প্রীতি আমার ঘরে এসে, প্রীতি এই হাসপাতালেরই নার্স ছিল। তার বেশিরভাগ সময় রাতের দিকে কাজ থাকতো। আমায় চিন্তায় দেখে প্রীতি জিজ্ঞাসা করলো, কি হয়েছে স্যার, কী নিয়ে চিন্তা করছেন? আমি তার কথায় কোনো উত্তর দিলাম না আর জিজ্ঞাসা করলাম, আজকে কোনো পেশেন্ট আসেনি? প্রীতি বলল, না, কাল রাতে একটা মেয়ে এসেছিল। তার অবস্থা খুবই খারাপই ছিল বলতে গেলে। কাল রাতেই তার মৃত্যু হয়ে যায়। কেন? কালকে রাতে তো ডক্টর রূপম ও কৌশিক থাকার কথা। হ্যাঁ, তারা কেউই হাসপাতালে ছিল না। তাদেরকে অনেকবারই ফোনও করেছিলাম, তারা ফোনের কোনো উত্তর দেয়নি। ওই মেয়েটার বাড়ির লোক কেউ আসেনি?
একটা ছেলে তাকে এনেছিল। সে নিজের মুখ রুমাল দিয়ে বেঁধে রেখেছিল। তার জামা কাপড় দেখে মনে হচ্ছিল কোনো বাসের কন্ডাক্টর হয়তো। মেয়েটাকে দেখেই মনে হচ্ছিল তার ধর্ষণ করা হয়েছে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তার মৃতদেহ কোথায় আছে? নিয়ে চলো আমায়। পোস্টমর্টম রুমে গিয়ে সেই মেয়েটার মুখ দেখতে অতিরিক্ত ভয় পেয়ে গেছি। গলা যেন শুকিয়ে আসছে। এটা কি মজা করছো প্রীতি? এই মেয়ে তো কিছুক্ষণ আগেই আমার সাথে বাসে বসেছিল। প্রীতি আমার মুখ থেকে এসব কথা শুনে আমায় পাগল ভাবছিল। এসব কি বলছেন স্যার? এই মেয়ে কালকে রাত্রেবেলায় আমার সামনে মৃত্যু হয়েছে। আমার সেখানে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেখান থেকে বাইরে দৌড়ে পালিয়ে যাই। হাসপাতালে বাইরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। আর বুঝতে পারছিলাম না আমার সাথে হচ্ছেটা কি। ঠিক তখনই একটা গাড়ি হাসপাতালের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে ডক্টর রূপম ও কৌশিকবাবু আর হাসতে হাসতেই আমার কাছে এসে বললেন, কি হলো অভিকবাবু? কি হয়েছে? এখানে বাইরে দাঁড়িয়ে আছেন আর এত ঘামছেন কেন? তখনই পাশে কৌশিকবাবু হাসতে হাসতে বললেন, আরে উনি যে বাসে করে যাতায়াত করেন সেই বাসেরই কন্ডাক্টরের গলা কেটে কে হত্যা করেছে, তাই নিয়ে হয়তো চিন্তায় রয়েছেন। আরে অভিকবাবু, এত চিন্তা করবেন না। এই এলাকাটাই এমন, কখন কার কীভাবে মৃত্যু হয়ে যায় কেউ আজ পর্যন্ত বলতে পারে না। তখনই প্রীতি হাসপাতাল থেকে বাইরে চলে আসে। স্যার, আপনারা দুজনেই কাল রাতে কোথায় ছিলেন? আপনাদের বারবার করে ফোন করছিলাম। কাল রাতে একটা মেয়ে মারা গেছে। আগে বলতেই যাচ্ছিলাম, কৌশিক স্যার বললেন, ব্যাস আর কিছু বলতে হবে না, মৃতদেহটা কোথায় আছে সেটা বলো। ভিতরে পোস্টমর্টম রুমে আছে। এই শুনে তারা দুজনেই ভিতরে চলে যায়। আমার এদের দুজনেরই কথাবার্তা পছন্দ হলো না, ঠিক মনে হচ্ছে না। কারণ কারোর মৃত্যু নিয়ে এভাবে কে বলে? ঠিক তখনই হাসপাতালের ভিতর থেকে ডক্টর রূপম ও কৌশিকবাবুর চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি ও প্রীতি দৌড়ে পোস্টমর্টম রুমে গিয়ে যা দেখতে পাই তা দেখে প্রীতি তো চিৎকার করতে করতে অজ্ঞানী হয়ে পড়ে। যেই মেয়েটা মৃত অবস্থায় পড়েছিল সেই মেয়েটাই ডক্টর রূপম ও কৌশিকবাবুরই গলা চেপে ধরেছিল। তারা নিজেকেও বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু মেয়েটা তাদেরকেও ছাড়েনি। যেন কোনো রকমে রাগ ছিল তাদের উপর। কিছু মিনিটের মধ্যে তাদের শরীর থেকে তাদের গলা আলাদা করে দেয়, তাগুলো ফেলে দেয়। আবার যেখানে শুয়েছিল সে গিয়ে চুপচাপ সেখানেই আবার শুয়ে পড়ে।